যাও যাও, আর কোনোদিন এদিকে ফিরেও তাকাবে না। ছোট রানী দাঁড়াও, জন্ম দিয়েছ এই বানর ছানা তিনটাকে কেন এখানে রেখে যাচ্ছ? তোমার ওই অপয়া বাচ্চা তিনটাকে সাথে নিয়ে যাও, চলে যাও, আর কোনোদিন তোমার মুখ দেখাবে না। মহারাজ, আর তো কয়েকটি দিন বাকি, আমাকে খুব সাবধানে থাকতে হবে। তাই বলছি কি, মা তো আর নেই। আপনি যদি দিদিকে আমার পাশে থাকার জন্য রাজপ্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করতেন তাহলে খুবই ভালো হতো। বেশ রানী, আমি আজই দিদিকে নিয়ে আসার জন্য মানুষ পাঠাবো। যবে থেকে ছোট রানী এসেছে মহারাজ শুধু তার দিকেই নজর রাখে, আমাদের দিকে ফিরেও তাকায় না। এইভাবে চলতে দিলে হবে না, আমাদের কিছু করতে হবে যাতে করে মহারাজের মন বিষিয়ে যায় ওই ছোট রানীর থেকে। এই তো আর কয়েকটা দিনের অপেক্ষা শুধু, তারপর ওই ছোট রানীকে তাড়িয়েই ছাড়বো। বেশ কিছুদিন পরে ছোট রানী প্রসব যন্ত্রণায় চিৎকার করছিল, দিদি আমি আর পারছি না, দিদি আমার খুব ব্যথা করছে, দিদি একটু সহ্য করো বোন, সবটা ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে রানীর ব্যথা আরও বেড়ে যাচ্ছিল। না, আমি আর আমার বোনের কষ্ট দেখতে পারছি না, যাই আমি কিছু ব্যথার গাছ তুলে নিয়ে আসি। রানীমা, আমার বোনের খেয়াল রাখবেন একটু। ঠিক আছে দিদি, আপনি যান, আপনার ছোট রানীর দিকে খেয়াল রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা তো এটাই চাচ্ছিলাম, এই যুগের অপেক্ষায় আমরা করছিলাম, এবার আমাদের কাজটা আমাদের করতে হবে। বেশ কিছুক্ষণ পর ছোট রানীর কোল জুড়ে দুইটি ফুটফুটে রাজকুমার ও একটি রাজকন্যা জন্ম নেয়। এই দিকে 6 রানী ষড়যন্ত্র করে 2 রাজকুমার ও একটি রাজকন্যাকে নিয়ে তাদের জায়গায় 3টি বানর রেখে তাদের নিয়ে চলে যায় জঙ্গলের দিকে। কথাকলির কক্ষে মিতালি এসে যা দেখলো, মিতালির চোখ কপালে উঠে যায়। সে দেখলো কথাকলি অজ্ঞান হয়ে শুয়ে আছে, তার পাশে 3টি বাদর ছানা। আরে আমার বোনের পাশে এগুলো কি দেখছি? আর রানীমারা এরা কোথায়? সবাই আমার বোনকে বানর জন্ম দিয়েছে। মিতালি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে রয়ে যায়। এদিকে 3 রানী ছোট রানী 3 সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে তারা একটি ঝর্ণার পাশে গিয়ে দাঁড়ায়। রানী ছোট রানীর 3 সন্তানকে ঝর্ণার পানিতে ফেলে দেয়। ভালো হয়েছে, সব সময় মতো ছোট রানীর সন্তান 3টাকে এনে ঝর্ণার পানিতে ফেলে দিলাম, নইলে ওই ছোট রানী মহারাজের চোখের মণি হয়ে সারা জীবন রাজত্ব করত। চলো চলো, আমরা এখন রাজ্যে ফিরে যাই। হ্যাঁ, ঠিকই বলেছেন, ওই ছোট রানী মহারাজের ভালোবাসা পেয়ে মাথায় উঠে গেছিল, আজ মাথা থেকে চিরন্তন নামিয়ে দিলাম। চলো চলো প্রাসাদে যাই। এদিকে মহারাজ ছোট রানীর জন্য চিন্তা করছিল, কি ব্যাপার, ছোট রানী, বড় রানী, মেজ রানী, কারোর তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ছোট রানী ঠিক আছে তো? দাসী, এই দাসী কোথায় গেলি? সবাই একজন দাসী বেরিয়ে আসে। মহারাজ বলুন। দাসী, ছোট রানী এখন কেমন আছে? যাও দেখে এসো, আমাকে জানাও। দাসী ছোট রানীর কক্ষের দিকে যায়। রানীর কক্ষে যেতেই দেখে ছোট রানীর সন্তানের জায়গায় 3টি বানর ছানা শুয়ে আছে, আর ছোট রানীর বড় বোন মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আরে এটা আমি কি দেখছি? ছোট রানী কি বানর ছাড়া জন্ম দিয়েছেন? এটা কি করে হতে পারে? যে মহারাজকে খবরটা দেই। দাসী বলো, আমার ছোট রানী কেমন আছে, আর আমার কি সন্তান হয়েছে, ছেলে না মেয়ে? বলো দাসী, আমাকে বলো। সে আমতা আমতা করতে করতে বলল, আপনাকে কেমন করে যে কথাটা বলবো? ছোট রানী মা কোন মানুষ জন্ম দেয়নি, ছোট রানী 3টি বানর ছাড়া জন্ম দিয়েছেন। রাজা চিৎকার দিয়ে বলে, দাসী তুমি এটা কি বলছো? তুমি জানো তোমার সাহস কি করে হয় ছোট রানীর সন্তানের এইসব আজে বাজে কথা বলতে? তুমি জানো এর জন্য তোমার গর্দান যাবে। বিশ্বাস করুন মহারাজ, আমি নিজের চোখে দেখে এসেছি ছোট রানীমা আর ছোট রানীমার বোন
অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর ছোট রানী মার কোলের কাছে 3টি বানর ছানা শুয়ে আছে। রাজা আবার চিৎকার দিয়ে ওঠে। তখনই এখানে বড় রানী আসে। মহারাজ, দাসী ঠিকই বলেছে, সত্যি ছোট রানী 3টি বানর ছানা জন্ম দিয়েছেন, সবাই দেখেছি। আপনার বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসতে পারেন। না রানী, এটা হতে পারে না। আমার ছোট রানী 3টি বানর ছানা জন্ম দিতে পারে না। আমি এটা কেমন করে বিশ্বাস করব বড় রানী? এটা যদি সত্যি হয়, আমি ওই অপয়া ছোট রানীর মুখও দেখতে চাই না। সূর্য ওঠার আগেই ওই অপয়া ছোট রানী ও তার বোনকে আজ রাজপ্রাসাদ থেকে বের করে দিবে। আমি তাদের মুখও দেখতে চাই না। এই বলে রাজা চলে যায়। ছোট রানী জ্ঞান ফিরে আসলে দেখে তার মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে বোন, আর তার কোলের কাছে 3টি বানর ছানা শুয়ে আছে। আরে আমার সন্তান কোথায়? আর আমার কোলের কাছে বানর ছানাগুলো কেন? দিদি, শুনছো? দিদি, আমার সন্তান কোথায়? বলো দিদি, আমার সন্তান কোথায়? আর আমার সন্তানের জায়গায় এই বানর ছানাগুলো কেন? দিদি, আমাকে বলো। দিদি, আমাকে বলো। জানি না বোন, আমি কিচ্ছু জানি না। আমি 3 রানীকে এখানে রেখে তোর জন্য গাছ নিয়ে আসতে গিয়েছিলাম। এসে দেখি 3 রানী এখানে নেই। তোর কোলের কাছে এই 3টি বানর ছানা। এই অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমি জানি না বোন, এগুলো কেমন করে হলো। না দিদি, এটা হতে পারে না। আমি কখনো বানর ছানা জন্ম দিতে পারি না। সন্তানের কান্নার শব্দ শুনেছি। এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। কেউ নিশ্চয়ই আমার সন্তানের জায়গায় এই বানর ছানাগুলো রেখে গেছে। এটা হতে পারে না। কথাগুলোও তার বোন কথা বলছিল। কক্ষে বড় রানী প্রবেশ করে, জন্ম দিয়েছ তো 3টি বানর ছানা, তারপরেও আবার মুখে এত বড় বড় কথা কোথা থেকে আসছে? কি আছে যে তোমার সন্তানের জায়গায় বানর রেখে যাবে? মহারাজ চারদিকে কঠোর পাহারাদার রাখেন। এমনিতে তো বানর জন্ম দিয়েছ। মহারাজের মান সম্মান সব শেষ করে দিয়েছ। রাজ্যের লোকেরা বলা বলি করবে ছোট রানী বানর জন্ম দিয়েছে, অলক্ষী রানী একটা। না দিদি, আপনি এমন করে বলবেন না। আমি বানর জন্ম দেইনি। আমি আমার সন্তানের কান্নার শব্দ শুনতে পেয়েছি। আমার সন্তান মানুষের সন্তানই ছিল। কোনো একটি গন্ডগোল হয়েছে এখানে। আমি মহারাজের সাথে কথা বলতে চাই। না, মহারাজ তোমার সাথে কোনো কথা বলতে পারবে না। মহারাজ আমাকে বলে দিয়েছেন, মহারাজ তোমার মুখও দেখতে চায় না। ওই অপয়া অলক্ষী ছোট রানীর মুখ আমি দেখতে চাই না। সূর্য ওঠার আগেই তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে বের করে দিতে বলেছেন। আপনি প্রাসাদ থেকে বেরিয়ে যাবেন, নাকি তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? ছোট রানী ও ছোট রানীর বোনকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়। যাও যাও, আর কোনো দিন এদিকে ফিরেও তাকাবে না। ছোট রানী দাঁড়াও, জন্ম দিয়েছে বানর ছানা 3টাকে, কেন এখানে রেখে যাচ্ছ? তোমার এই অপয়া বাচ্চা 3টাকে ওই সাথে নিয়ে যাও, আর কোনোদিন তোমার মুখ দেখবো না। ছোট রানী ও তার বোন মিতালিকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়। দিদি, মহারাজ একটিবার আমার সাথে কথাও বলল না। দিদি, তুমি বিশ্বাস করো, এই বানর ছানা 3টি আমার সন্তান না। আমি আমার সন্তানদের কান্নার শব্দ শুনতে পেয়েছি। এগুলো সব ওই 3 রানীর সব চক্রান্ত। হ্যাঁ বোন, আমারও তো তাই মনে হচ্ছে। রানীর ভরসায় তাদের কাছে তোকে রেখে যাওয়াটাই আমার ভুল হয়েছে। আমি থেকেও তোর সন্তানদেরকে রক্ষা করতে পারিনি বোন। তুই আমাকে মাফ করে দিস। চল, এখন আমরা আমাদের সেই ছোট্ট কুটিরেই ফিরে যাই। কথাকলি ও মিতালি তাদের কুটির দিকে যাচ্ছিল। কথাকলির পিছু পিছু 3টে বানর ছানাও ছিল। দেখো দেখো নীলাচল, রাজ্যের রানীর অবস্থা দেখো। অপয়া রানী নাকি 3টে বানর জন্ম দিয়েছে। তাই তো মহারাজ ঘাড় ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। কথাকলি ও মিতালি মানুষের কথা কানে না নিয়ে কুটিরের দিকে এগুতে থাকে। পাশের গ্রামের ছোট কুটিরে বাস করতেন একজন কৃষক ও তার স্ত্রী মালিনী। মালিনী প্রতিদিন ফুল তুলে বাজারে বিক্রি করতে যেত। তাদেরও একটি কন্যা সন্তান ছিল। কি গো, আজ ফুল বিক্রি করে আসতে যে এত দেরি হলো?
আর বলো না গো, আজ ফুল তুলতে বড্ড দেরি হয়ে গিয়েছিল, তাই বাজারে গিয়ে বিক্রি করতে করতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা গিন্নি, আমাকে কিছু খেতে দাও। আমি এই জঙ্গলের পাশের ওই জমিতে কিছু ফসলের বীজ রোপণ করতে যাব। কৃষক বীজ নিয়ে তার জমির দিকে রওনা হয়। এই তো চলে এলাম, এবার জলদি বীজগুলো জমিতে ছিটিয়ে দিই, নইলে যে আবার রাত হয়ে যাবে। রাত হলে জঙ্গলের মধ্য দিয়ে যেতে পারবো না, জীবজন্তু এসে ঘিরে নেবে আমাকে। সব তার জমিতে ফসলের বীজ রোপণ করছিল। কানে ভেসে আসে একটি বাচ্চার কান্নার শব্দ। একটি বাচ্চার কান্নার শব্দ পেলাম, মনে হলো কান্নার শব্দটা তো ওই জঙ্গলের মধ্য দিয়েই আসছে। এখনো জঙ্গলের মধ্যে বাচ্চা কোথা থেকে আসবে? যাই আমি নদীর পাড়ে গিয়ে দেখি। নদীর ধারে গিয়ে দেখি একটি বাচ্চা নদীর ধারে কান্না করছে। আরে আরে, এটা আমি কি দেখছি? এখানে এই বাচ্চা কোথা থেকে এলো? এটা কার বাচ্চা? আশেপাশে তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না, আমি এখন কি করব? আমরা তো নিজেরাই খেতে পারি না, আর বাচ্চাটাকে নিয়ে গিয়ে আমি কি করব? কান্না করা বাচ্চা যায়, আমি নিয়ে ফিরে যাই। তখনই সেখানে একটি পরী চলে আসে। কৃষক এটা কোনো সাধারণ মানুষের সন্তান না, এটা একটি রাজকন্যা। তার ভাগ্যদোষে সে আজ এখানে অভাগার মতো পড়ে আছে। তুমি এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে লালন পালন করবে। এই বাচ্চা তোমার ভাগ্য পাল্টে দিবে। এই বাচ্চা কোনো সাধারণ কন্যা হবে না। এই বাচ্চা যখন বড় হবে তখন তার মাথায় গজাবে সোনার চুল, আর এই কন্যা পাবে আশ্চর্য অনেক ক্ষমতা। তুমি এই বাচ্চাটাকে নিয়ে যাও। কৃষক আমতা আমতা করতে করতে বলে, কিন্তু আমার তো রাজকন্যাকে নিয়ে গিয়ে রাখার জায়গাই নেই। আমি কোথায় রাখবো এই রাজকন্যাকে নিয়ে গিয়ে? তুমি এই বাচ্চাটাকে তোমার মতো করে, তোমার সন্তানের মতো করে মানুষ করবে। আর এই সন্তান যে একটি রাজকন্যা এটা শুধু তুমিই জানবে। তুমি পরিচয়ে এই কন্যা সন্তানকে মানুষ করবে, আর এই বাচ্চাটির নাম রাখবে স্বর্ণকলি। কৃষক বাচ্চাটিকে তুলে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। তখন পরী বলে, যাও স্বর্ণকলি, তুমি অনেক বড় হও, আর বড় হয়ে তোমার সাথেও তোমার ভাইদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে। এতদিন তোমার ভাইদের আমি সুরক্ষিত রাখব। গিন্নি গিন্নি, কোথায় গেলে সবাই? গিন্নি মনে হয় বাগানে গেছে। স্বর্ণকলিকে নিয়ে কৃষক খুঁটির নিচে বসে থাকে। একটি পর মালিনী আসে। মালিনী বলে, তোমার কোলে বাচ্চা কোথা থেকে এলো? এটা কার সন্তান? তোমার কোলে কেন সে? তুমি আমাকে সব কথা খুলে বলো। কৃষক মালিনীকে সব কথা খুলে বলে, সে কিভাবে স্বর্ণকলিকে নদীর ধারে পেয়েছে, সব কিছু সে মালিনীকে খুলে বলে দেয়। মালিনী সব কিছু শুনে স্বর্ণকলির প্রতি তার দয়া হয়। সেও স্বর্ণকলিকে খুব আদর যত্ন করে।